স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাগর থেকে মাছ ধরা দুটি নৌযান ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড, ফিরিয়ে আনতে উদ্যোগ। কিশোরগঞ্জে মাইক্রোবাস ও অটো রিকশার সংঘর্ষে 2 জন নিহত, নওগাঁয় প্রাণ গেল আরও 2 জনের। এবং চট্টগ্রামের শঙ্খ নদের পাড়ে 3 মৌসুমের সবজি চাষ, ভালো ফলন হলেও ন্যায্য দাম নিয়ে হতাশ চাষিরা। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ধরে নিয়ে যাওয়া ৭৯ জন জেলে ও নাবিক সহ মাছ ধরার 2টি নৌযান ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। গত রাতে বাংলাদেশের সমুদ্র সীমা থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এরপর থেকে আতঙ্কে রয়েছেন জেলেদের পরিবার। রোববার মধ্যরাতে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ফিশিং ভেসেল এফবি মেঘনা 5 ও এফবি লায়লা 2 জাহাজ দুটিকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এ ঘটনার পর জেলেদের পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ওদের এখানে সকালে আমি গিয়েছিলাম, যখন জানতে পারছি ওরা কেউ কিছু বলে নাই, তো আমি প্রকৃতভাবে এটা ওখানের স্টাফ থেকে জানতে পারছি যে মেঘনা 5 যে বার্তা আটকা গেছে। ওরা কি অবস্থা আছে সেটা তো আর আমরা বলতে পারবো না, ওদের সাথে তো আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আমাদের অন্যান্য ভাইরা দ্রুত আসুক, এটা তো সকলেই চাওয়া। কালকে সকালে আমি খবর পাইয়া আজ আমি খবর পাইয়া আইছি। জাহাজের মালিক পক্ষ বলছেন, জাহাজ দুটিকে ভারতীয় কোস্টগার্ড কেন নিয়ে গেল তার কারণ না জানলেও খবর পাওয়ার সাথে সাথে যোগাযোগ শুরু করেছেন তারা। আসলে আমাদের 2টা কোম্পানির 2টা ভেসেল, একটা হচ্ছে মেঘনা 5 আর একটা হচ্ছে লাইলা 2, 2টা ভেসেল আমাদের সমুদ্র সীমা থেকে ইন্ডিয়ান কোস্টগার্ড নিয়ে গেছিল। প্রথমে যে ঘটনা হয়েছে, প্রথমে ওনারা আসলে কথাবার্তা বললে ওনাদেরকে ছেড়ে দিছিল। এটা হচ্ছে পরশু রাত 2টার ঘটনা আর কি। তো ছেড়ে দেবো ওরা, আমাদের তো আপনার ফিশিং গ্রাউন্ড আছে, আমাদের ফিশিং গ্রাউন্ডে চলে আসছে, ফিশিং গ্রাউন্ডে ফিশিং করতেছে। আবার ওরা ডাকছে, ডাকার পর তারপর 2 জনকে ধরে নিয়ে গেল। জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত হয়েছেন কর্তৃপক্ষ। আজকে সকাল 11টা নাগাদ লাস্ট জাহাজের সঙ্গে কমিউনিকেশন হয়েছে। সেখানে আমরা জানতে পেরেছি যে এটা উড়িষ্যার কোনো একটা তাদের যে প্যারাদ্বীপ যে তাদের বন্দর আছে সেই দিকে কাছাকাছি আর কি এই মুহূর্তে আছে জাহাজগুলি, এবং তাদের সঙ্গে তারা খুব ভালো আচরণ করছে। এবং আমাদের ক্যাপ্টেনের সঙ্গে যে কথা হয়েছে, আমাদের আরেকটা জাহাজ ফিশিং করছে, আমার ওই ক্যাপ্টেন টু ক্যাপ্টেন কথা হয়েছে, তো ওনারা বলেছেন যে তারা খুবই সহনশীল আচরণ করছে এবং তারা বলছে যে আপনাদের নেভির সঙ্গে আমাদের যোগাযোগ হলে আমরা যত দ্রুত সম্ভব আমরা হস্তান্তর করব। সামুদ্রিক মৎস্য দপ্তর জানিয়েছে, মাছ ধরার জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিল। জাহাজ দুটিকে ফেরত আনতে তৎপরতা শুরু করেছে সরকার। 9/12/2024 বিকাল 5 ঘটিকার সময় এফবি মেঘনা আর হলো এফবি লায়লা, এই 2টি জাহাজ সোয়াস অফ নো গ্রাউন্ড থেকে মানে ভারতীয় কোস্টগার্ড কর্তৃক ধরে নিয়ে যায়। তো এই 2টি জাহাজের ব্যাপারে আমরা বিষয়টি জানার পর এই বিষয় নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করেছি। কী করণীয় বা কী হতে পারে এই বিষয়ে আমরা পত্র লিখেছি। আর এমনি কোস্টগার্ড নৌবাহিনী তারা দ্রুত তৎপরতা চালাচ্ছে এটা উদ্ধারের ব্যাপারে। দ্রুত সময়ের মধ্যে ৭৯ জন নাবিক সহ জাহাজ দুটিকে ফেরত আনার চেষ্টা করবে সরকার, এমনটাই প্রত্যাশা নাবিকদের সংগঠন ও মালিক পক্ষের। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় 8 আসামিকে ফের রিমান্ডে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ সিএমএম আদালতে গ্রেফতারকৃতদের হাজির করে রিমান্ডের আবেদন জানায়। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 3-এর বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের 6 দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে চিন্ময়
কৃষ্ণ দাসের জামিন নিয়ে পুলিশের সাথে তার সমর্থকদের সংঘর্ষ হয়। এতে চিন্ময় সমর্থকরা সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় এ পর্যন্ত হত্যা মামলাসহ পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে 6টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে মামলা করেছে আরও 3টি। কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। পুলিশ জানায় সকাল 7টার দিকে ভৈরবগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির চালকসহ 2 জন নিহত হন। এদিকে নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাহিন আহমেদ সাগর ও আলভি রাব্বানি জিহান নামের 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নাটোরের নলডাঙ্গায় অটোরিকশার ধাক্কায় এক শিশুর প্রাণ হারায়। গাজীপুরে গাছ থেকে ছিঁড়ে দার্জিলিং ও চায়না ম্যান্ডারিন জাতের কমলা কিনছেন দর্শনার্থীরা। এতে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয়দের মাঝে। এছাড়াও টিকিট কেটে কমলা বাগানে ঘুরছেন অনেকেই। মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে কমলা বাগান ঘুরে দেখছেন দর্শনার্থীরা। নিজ হাতে গাছ থেকে কমলা ছিঁড়ে কিনছেনও। দেশের মাটিতে বিদেশি ফলের এমন বাগান গড়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামইর পশ্চিমপাড়া গ্রামে। বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এই ফলমূল আমদানি হয় নাকি। এখন আমাদের দেশে যে এত সুন্দর একটা কমলা বাগান গড়ে উঠছে এই প্রথম আমার চোখে দেখা। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আশ্চর্য বিষয় এই যে এটাও আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এই ফলটা মানে বিদেশি ফল, এটা তো আমাদের দেশে না, ওখান থেকেই কিনতে হয়। তো ওইখান থেকে আমরা যে নিজে ধরে নিতে পারতেছি, বাসার মতো একটা ফিল হইতেছে। নিজের গাছের হইলে যেরকম হইতো ওই রকম একটা ফিল পাওয়া যেতেছে, আর দেখতে খুবই সুন্দর লাগতেছে। খুব মিষ্টি, এবং আমি বাজার থেকেও যে কমলাটা কিনে খেয়েছি সেই কমলাটা আর এই কমলাটা একই পর্যায়ে। দেখতে সবাই আসছে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে দেখার জন্য, মানে অনেক লোক আসছে এই জায়গায়। এসে দেখেই মানে আমার এত ভালো লাগতেছে, আমি ঘোরাঘুরিতেই ব্যস্ত। আর মানে বাংলাদেশে এরকম কি গাজীপুরে আমার নিজের জেলায় যে এরকম একটা বাগান সেটা আমি জানতাম না। বাগানের নাম তাওয়াক্কালনা ফ্রুট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড। গাছে গাছে ঝুলছে চায়না ম্যান্ডারিন জাতের হলুদ কমলা। 2021 সালে শুরু করলেও গত বছর এই বাগান থেকে বাণিজ্যিকভাবে কমলার চাষ শুরু হয়। এবারও কমলার বাম্পার ফলন হয়েছে। এর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বিদেশি এই ফল। প্রথমবার 100টি দার্জিলিং কমলা এবং 50টি চায়না ম্যান্ডারিন জাতের কমলার চারা রোপণ করেন 4 উদ্যোক্তা অলিউল্লাহ বাইজিদ, ফারুক আহমেদ, আব্দুল মতিন ও আইনুল হক। কমলা সাধারণত বাজার থেকে যেগুলা খায় বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করা থাকে, তো সেটি কতক্ষণ সংরক্ষণ করে, কিভাবে সংরক্ষণ করে, তারপর ভোক্তা পর্যায়ে কিভাবে যায় সেটা আমাদের জানা নেই। আর সেটি স্বাস্থ্যসম্মত কতটুকু সেটিও আমাদের জানা নেই। তো সেই সুবাদেই কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকে চেষ্টা করছি যে আমাদের দেশের মাটিতে যদি উৎপন্ন করে আমাদের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারি, তাহলে আমরা একটা লাভের অংশ আমরা দেখতে পারবো। এক টিকিটে কমলা বাগানের পাশাপাশি মিশ্র জাতের ফলের বাগান ঘুরে দেখারও সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। দীপ্ত বার্তাকক্ষ। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। তাদের পক্ষ থেকে দায়ের করা লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা বলছেন, তথ্য উপাত্ত না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে সাজা দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয়। তবে গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া হয় 7 বছরের কারাদণ্ড এবং 40 কোটি টাকা অর্থদণ্ড। কোনো তথ্যপাত্র না থাকায় মৃত্যুর হুমকি জেনেও তারেক রহমানকে খালাস দেওয়ার পর দেশ ছাড়তে হয় বিচারক মোতাহার হোসেনকে।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। 2016 সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন এই রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পট পরিবর্তনের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তারেক রহমানের আইনজীবীরা। শুনানি নিয়ে আপিলের অনুমতি দিয়েছে আদালত। লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ যে 7 বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে। যথাযথ তথ্য প্রমাণ না থাকার পরও সাজা দেয়ায় তা স্থগিত করেছে আদালত, এমনটি জানান দুদকের আইনজীবী। 1 নম্বর গ্রাউন্ড ছিল যে ইনিশিয়েশন নিয়ে প্রশ্ন, যে দুদক মামলা করতে পারে নাকি বাংলাদেশ ব্যাংক করবে, এই একটা প্রশ্ন। সেকেন্ড হচ্ছে একই টাকা নিয়ে আরেকটা মানি লন্ডারিং মামলা ছিল এবং একটা সম্পদ বিবরণী দাখিলের মামলা ছিল। সেই দুইটা মামলায় যে ডবল জিও পার্টির মধ্যে আসছে কিনা। আইনজীবীরা জানান, আপিল দায়েরের পর মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধে 1971 সালের 10 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় জামালপুর। এর আগে রাতভর হানাদার বাহিনীর প্রধান ক্যাম্প পিটিআই ঘাঁটির ওপর চতুর্মুখী গোলার আক্রমণ চালানো হয়। সেই আক্রমণে 4 শতাধিক পাকিস্তানি সেনা নিহত হয় এবং আহত হয় আরও শতাধিক। 10 ডিসেম্বর ভোরে হাজারো মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষের স্লোগানে প্রকম্পিত হয় জামালপুর জেলা শহর। আকাশে ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা। জামালপুর মুক্ত করে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী টাঙ্গাইল হয়ে ঢাকার অভিমুখে রওনা হন। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান, এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে 2020 সালের 10 মার্চ হাইকোর্ট ওই রায় দেন। রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। 2017 সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যান্যরা চলতি বছর আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। বাংলা স্লোগানকে যে বাধ্যতামূলকভাবে জাতীয় স্লোগান করা হয়েছিল সেই রায়টিকে স্থগিত করেছেন। শুনানিতে বলেছে যে এগুলো আসলে পলিটিক্যাল ডিসিশন, পলিসি ডিসিশন গভর্নমেন্টের, যেটাতে আদালতের হস্তক্ষেপ করবার কোনো কারণ নেই বা এটি আদালতের ইখতিয়ারের বাইরে। অনেকগুলি গ্রাউন্ড দেওয়া হয়েছে, কারণ সবচেয়ে বড় যেটা যে এটি অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রশ্ন এবং এটি জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। আদালত একটা পলিসি ম্যাটারে নিজে থেকে কোনো আদেশ দিতে পারেন না যে এটিকেই পলিসি হিসেবে নেওয়া হবে, এটা আদালতের ইখতিয়ার নেই। এবারের বিজয় দিবস সর্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বিএনপি। দিনটি উপলক্ষে 16 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কনসার্টে তুলে ধরা হবে দেশের গান ও সংস্কৃতি। এমনটা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। বিএনপির এই নেতা জানান, বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত করিয়ে দিতে বিজয় দিবসে মানিক মিয়া এভিনিউতে কনসার্টের আয়োজন করা হবে। বিকেল 3টা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত 11টা পর্যন্ত। বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং সেটি সবার আগে বাংলাদেশ নামে। সেজন্য এই সবার আগে বাংলাদেশ আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এরই মধ্যে পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
র্যাব বাহিনীরই আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। সারা দেশে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। দিনাজপুরে মঙ্গলবার সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.5 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজশাহীতে 14 ডিগ্রি, নওগাঁয় 13.1 ডিগ্রি ও কুড়িগ্রামে 15.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়। তীব্র ঠান্ডায় ছিন্নমূল মানুষেরা পড়েছেন চরম বিপাকে। বেড়েছে ঠান্ডাজনিত রোগবালাই, এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। দক্ষিণের জেলা পটুয়াখালীতে সকালে সর্বনিম্ন তাপমাত্রার পরিমাপ হয় 16.3 ডিগ্রি সেলসিয়াস। কিছু দেখা যায় না, এই ঠান্ডার কারণে এখন লোকজন হচ্ছে না, নাহলে 4টার সময় দোকানটা করলেই আমরা কাস্টমার পাই। কিছু দেখা যায় না, লাইটও কাজ করে না। এই রাত 10টার পর থেকে দেখা যাচ্ছে রাস্তাগুলো অন্ধকার হয়েছে, কুয়াশা। সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার সেবাসমূহ প্রান্তিক নারীদের দোরগোড়ায় পৌঁছে দিতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জনসংযোগ মেলা। সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের সহায়তায় উপজেলা প্রশাসন চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় 5 শতাধিক নারী অংশ নেন। এছাড়াও বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠানে 9টি স্টল স্থাপন করা হয়। মেলায় আসা নারীসহ দর্শনার্থীরা স্টলগুলো পরিদর্শন করে স্বাস্থ্যসেবা, কৃষি, সমাজসেবা ও ব্যাংকিং সহ বিভিন্ন সেবা সম্পর্কে বাহ্যিক ধারণা নেন। কতটা নারী বান্ধব সেবাদানকারী প্রতিষ্ঠান, এ বিষয়ে গত মাসে কলাপাড়ায় একটি জরিপ করে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ। ওই জরিপের ভিত্তিতে এই জনসংযোগ মেলার আয়োজন করা হয়। শিশু নির্যাতন, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে প্রতিবেদন করে পুরস্কার পেলেন 10 জন সাংবাদিক। প্রিন্ট ক্যাটাগরিতে 5 জন, অনলাইনে 2 জন এবং টেলিভিশন ক্যাটাগরিতে 3 জন এ পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার বিজয়ীদের হাতে ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। প্রাণ RFL গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর সভাপতি রেফায়েত উল্লাহ মির্ধার ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ গেছে আরও 1/2 শতাধিক মানুষের। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, উত্তর গাজার জাবালিয়ার একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এছাড়াও দক্ষিণ গাজার রাফা শহরেও রাতভর বিমান হামলা চলে। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানির সংখ্যা 44,750 জনে ছাড়িয়েছে। জাতিসংঘের তথ্যমতে ইসরায়েলের বর্বর আক্রমণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে রয়েছে গাজাবাসী। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় 2.5 শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, স্থানীয় সময় সোমবার দামেস্ক সহ বেশ কয়েকটি শহরের সামরিক ঘাঁটিতে ইসরায়েল বিমান হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় হামলা এটি। তেল আবিবের দাবি, তাদের নিরাপত্তার জন্যই এই হামলা চালানো হয়েছে। এদিকে সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কাছের ভূমি দখল করেছে ইসরায়েল, এমন অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে। এ ঘটনার নিন্দা জানিয়েছে কাতার, ইরাক ও সৌদি আরব। খেলার খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রথম ম্যাচে 294 রান করেও 5 উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। সিরিজ বাঁচাতে তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। আগের ম্যাচের উইকেটেই খেলা না হলেও ওয়ার্নার পার্কে বরাবরই হাই স্কোরিং ম্যাচ হয়। সে কথা মাথায় রেখেই এবার খেলোয়াড়দের ওভার প্রতি রান তোলার দিকে মনোযোগের কথা বলেছেন হেড কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ক্যারিবীয় হার্ড হিটার ব্যাটারদের কথা মাথায় রেখেই পেসারদের নিয়েও কাজ করছেন সিমন্স।
শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সাগর থেকে মাছ ধরার দুটি নৌযান ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড, ফিরিয়ে আনতে উদ্যোগ। কিশোরগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত, নওগাঁয় প্রাণ গেল আরও 2 জনের। এবং চট্টগ্রামে শঙ্খ নদের পাড়ে 3 মৌসুমের সবজি চাষ, ভালো ফলন হলেও ন্যায্য দাম নিয়ে হতাশ চাষিরা। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।